আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুকনো মুখে বিছানার উপর বসে আছে টিনা। ভাবি তার জন্য রাতের খাবার নিয়ে এসেছে। দুদিন ধরে বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে। কাছের দূরের হাতে গোনা কয়েকজন আত্মীয় এসেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা সারা ঘর জুড়ে ছোটাছুটি করছে। বাড়ি জুড়ে ছোটোখাটো একটা উৎসবের মহল, কিন্তু এই উৎসবে যুক্ত হতে দেওয়া হচ্ছে না টিনাকে। তাকে নিজের ঘরেই বন্দি করে রাখা হয়েছে। তিনবেলা ভাবি বা অন্য কেউ খাবার নিয়ে আসছে। খাওয়া শেষ হতে প্লেট নিয়ে ঘরে গিয়ে আবারও তালাবদ্ধ করে দিচ্ছে দরজাটা। এদিকে দুশ্চিন্তায় টিনার হৃদয়টা বুক ফেটে বেরিয়ে আসার উপক্রম। কাল সকালে ভাইয়া বিনা নোটিসে তার ফোনটা কেড়ে নিয়ে যায়। সজলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ছেলেটা ওদিকে কি পরিকল্পনা সাজিয়েছে কে জানে। আদৌ কোনো পরিকল্পনা সাজিয়েছে তো, নাকি হার মেনে নিয়েছে নিয়তির কাছে? তবে কি ওই বুড়ো লোকটাকেই স্বামী হিসাবে মেনে নিতে হবে টিনার? প্রশ্নটা মনে জেগে উঠতেই মুখ বিকৃতি করে ফেলল টিনা। সজলের উপর তার বিশ্বাস আছে। ছেলেটা শেষ মুহূর্তে সব ঠিক করে কিছু একটা করে এই বিপর্যয় থেকে রক্ষা করবে তাকে। তবুও অজানা এক উৎস থেকে প্রবল ভয় এসে চেপে ধরছে তাকে। লাইলা হাসি মুখে তার প্লেটে মুরগির রোস্ট তুলে দিচ্ছেন। টিনা পোলাও রোস্ট মাখতে মাখতে অসহায় মুখ করে বলল, ভাবি, এই দরজাটা লক করে রাখা কি খুব জরুরি? আমার না একটা ঘরের মধ্যে খুব হাঁসফাঁস লাগে। পালিয়ে যাব বলেছি, তার মানে কি সত্যি সত্যি পালিয়ে যাব বলো? লাইলা চোখ বড় বড় করে বলেন, তোমার ভাই তাহলে আমাকে আস্ত রাখবে না ত্রিনা? টিনা হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, অন্তত ফোনটা তো দিতে পারো। মাহিরা নাইলারা তো কিছুই জানে না। ওদের ফোন করে আসতে বলি। তুমি জানো ও দুটো আমার কত ক্লোজ। ওদের ছাড়া বিয়ে করি কি করে? টিনার ভাবটা এমন যে এই বিয়েটা সে মেনে নিয়েছে। লাইলাও সূক্ষ্ম চালাকিটা ধরতে পারল না। চিন্তিত গলায় বলল, তাই তো, এক কাজ করো ত্রিনা, ওদের নম্বর আমাকে দাও, আমি ফোন করে ডেকে আনছি। টিনা ভুরু কুচকে বলল, আমি কি ওদের নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি? আমার ফোনেই আছে। তাহলে তো মুশকিল ত্রিনা। তোমার ভাই ফোনটা ড্রয়ারে লক করে রেখেছে, বলেছে বিয়ের পর ফোন নিয়ে একেবারে শ্বশুর বাড়িতে যাবে। রাগে গজগজ করতে করতে তপ্ত একটা নিঃশ্বাস ফেল টিনা। লাইলা টিনার কাঁধে হাত রেখে আন্তরিক গলায় বলেন, তুমি চিন্তা করো না, আমি এই নিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলবো। টিনা মনে মনে বলল, আর ভাইয়া আমার কথা এক কানে শোনে, আরেক কান দিয়ে বের করে দেবে। তবে মুখে কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করলো। লাইলা প্লেট নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ করতে ভুলেন না। টিনা হাত ধুয়ে ধীরে সুস্থে জানালার পাশে এসে দাঁড়ালো। আজকাল খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আজ বিকেলেও এক দফা বৃষ্টি হলো। ফুরফুরে একটা মিষ্টি হাওয়া এসে স্পর্শ করলো তাকে, উড়িয়ে দিল তার চুল। বৃষ্টির পর মাটির সোদা গন্ধ টিনার ভীষণ পছন্দের। তবে আজ পছন্দের গন্ধটাও মনকে হালকা করতে ব্যর্থ হলো। দুশ্চিন্তার ভারে নুয়ে পড়েছে মনটা। সত্যি যদি এই লোকটাকে তার বিয়ে করতে হয়, সত্যি যদি তার কোনোদিনও দেখা না হয় সজলের সঙ্গে, তবে কি হবে টিনার? সে কি মরে যাবে? টিনা নিজেও জানে না। দুদিন আগ পর্যন্ত যে মানুষটার প্রতি পাহাড় সমান অভিমান পুষে রেখেছিল, আজ সেই মানুষটাকেই এক নজর দেখার জন্য ছটফট করছে বেহায়া মনটা। মানুষের মন সত্যি বড় বিচিত্র। হঠাৎ টিনার চোখ পড়ল বাড়ির সামনে রাস্তায় একটা কালো গাড়ি। গাড়িটাকে পার্ক করা হচ্ছে। হেডলাইট দুটো জ্বলজ্বল করছে। এই গাড়িটা তো টিনা চেনে। এটা তো তার তারিফ ভাইয়ের গাড়ি। এই গাড়িতে চেপেই তো তারিফ মাহিরার বিয়ের সাক্ষী দিতে গিয়েছিল সে। গাড়ির ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো তারিফ। প্যাসেঞ্জার সিট থেকে বেরিয়ে গেল বেগুনি শাড়ি পরিহিতা রমণী। তারিফ আধা পাক ঘুরে গাড়ি বা পাশে এসে মাহিরার কাঁধে হাত রেখে সতর্ক ভঙ্গিতে কি যেন বলছে। মাহিরা লক্ষ্মী মেয়ের মতো তার কথা শুনছে আর মাথা নাড়ছে। ত্রিনা জানালার গ্রিলে দুহাত শক্ত করে চেপে ধরে দৃশ্যটা দেখছে। তখনই ব্যাকসিট থেকে বেরিয়ে এলো সবুজ সালোয়ার কামিজ পরিহিতা আরেক সুন্দরী। তাইফ নাইলাকেও কি যেন বলল। নাইলা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়তেই তারিফ
দুজনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। তিনার ঠোঁটে প্রসন্ন এক হাসি ফুটে উঠেছে। কাজ হয়ে গেছে, তার বন্ধুরা এসে গেছে তার কাছে। এখন আর তার কোনো ভয় নেই। এই দুই মেয়ে যে করে হোক তাকে সজলের কাছে পৌঁছে দেবেই। মাহিরা শাড়ি কুচি সামলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর পিছু পিছু উঠছে নাইলা। পা চালাতে চালাতে নাইলা হঠাৎ ঢোকিল বলল, আমার কিন্তু তারিফ ভাইয়ের কথা শুনে ভয় লাগছে। তারিফ কিছুক্ষণ আগে তাদের দুজনকে সতর্ক করে বলেছে, যদি এমন সিচুয়েশন হয় যে তোমরা দুজন বের হতে পারছো না, তোমাদেরও আটকে রাখা হয়েছে, তাহলে সাথে সাথে আমাদের কল করবে, যত রাতই হোক না কেন। মাইরা হালকা গলেই বলল, আরে ধুর, ওসব কিছুই হবে না। তাহলে ভাইয়া বলল কেন? যদি হয় তাই সেফটির জন্য বলেছে। তৃণার মহেশ ভাই যদি আমাদেরও আটকে রাখে, এর ফল কিন্তু ভালো হবে না। তাই নাকি? তা কি করবি শুনি? আমি ক্যারাটে জানা মেয়ে মাহিরা, ব্যাটার নাক বরাবর কয়েক ঘা লাগিয়ে দিব। মাইরা হেসে ফেলে বলল, সেই কোন জন্মের ক্যারাটে শিখেছিলি? ও সবের কিছু মনে আছে? আর নাইলা গোমরা মুখে কিছু একটা বলতে যাবে, কিন্তু ততক্ষণে তিনাদের বাসার সামনে পৌঁছে গেছে তারা দুজন। মাইরা কলিং বেল চাপল, প্রায় সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা খুলে দিল লাইলা। রাত 9টার সময় নিমন্ত্রণবিহীন অতিথিকে দেখে যার প্রেরণায় চমকে উঠল, খুশি হলেন বটে। হাস্যোজ্জ্বল কণ্ঠে লাইলা বলেন, আরে তোমরা এসো এসো। মাইরা লাইলা ঘরের ভেতর প্রবেশ করল। নাইলা কৃতিত্বমাখা গলায় বলল, আমাদের বান্ধবীর বিয়ে আর আমরা আসবো না? একটু দেরি হয়ে গেল, সারাদিন ক্লাস ছিল তো বিশ্রাম নিয়ে এসেছি। আমরা কিন্তু সারা রাত তৃণার সাথে থাকবো ভাবি, আপনি বিরক্ত হতে পারবেন না? লাইলা সরল গলায় বলেন, ওমা, বিরক্ত হব কেন? তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। বান্ধবীরা মিলে হইচই করবে, তবেই না বিয়ে বাড়ি পূর্ণতা পাবে। ট্রিনা একটু আগে তোমাদের কথাই বলছিল। ভালো কথা, তোমরা জানলে কি করে ট্রিনার বিয়ের কথা? ও তো বললো তোমাদের কিছুই জানাতে পারেনি। মাইরা আর নাইলা মুখ অসহায় করে হাসি চেপে চাওচাই করলো। কি জালে পড়ে গেল। বাড়িতে পা রাখতে না রাখতেই বিপদের ছোবল। মাইরা কি বলবে ভেবে না পেয়ে হাসি মুখে বলল, বন্ধুত্বের টেলিপ্যাথির মাধ্যমে জেনেছি। নাইলা টেলিপ্যাথি শব্দটার অর্থ বুঝতে পেরে বিভ্রান্ত গলায় বললেন, কিসের মাধ্যমে বললে? নাইলা পরিস্থিতি সামাল দিতে হঠাৎ তার প্রশ্নটাকে চাপা দিয়ে ব্যস্ত স্বরে বলল, তৃণা কোথায় ভাবি? তৃণা, তৃণা, ওই ঝগড়াটি কই তুই? লাইলা টেলিপ্যাথির প্রসঙ্গ ভুলে আবারও সরল গলায় বলেন, আর বলো না, ট্রিনার ভাই তো ওকে ঘরবন্দি করে রেখেছে। দাঁড়াও, আমি চাবি এনে এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। বাড়ি থেকে দরজা খুলে যেতেই মাহিরা লাইলাকে দেখতে পেয়ে ছুটে গেল তিনা। এমনভাবে দুজনকে জড়িয়ে ধরল যেন বছর পর বছর তাদের দেখা হয় না। মাহিরা তো তিনার উচ্ছ্বাস দেখে কেঁদে ফেলল। নাইলা আবেগে আপ্লুত হলো তা প্রকাশ না করে স্বভাব সুলভ বিরক্ত গলায় বলল, আহ ছাড়, দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? তিনা তবুও ছাড়ল না, কান্নামাখা গলায় বলল, ভাই তোরা এসেছিস? সত্যি এসেছিস? আবেগ ঘন পুনর্মিলন শেষ হতেই মাহিরা হ্যান্ডব্যাগ থেকে খাকি রঙের একটা কাগজ বের করে তিনার হাতে ধরিয়ে দিল। কাগজটা মূলত তাদের ভার্সিটির সিঙ্গারের ঠোঙ্গা। তাতে সজলের এলোমেলো হাতে লেখা রয়েছে, চিন্তা করো না, আমি আছি। তোমার বন্ধুরা তোমাকে ঠিকই আমার কাছে নিয়ে আসবে। আর শোনো, কালকে আমাদের বিয়ে হবে। বিয়েতে গিফট দেবে না আমাকে? বেশি কিছু না, তোমার হাতে মেহেদির রঙে আমার নামটা লিখিয়ে দিতে পারো জীবনের সেরা উপহার। তিনার ঠোঁট কাঁপছে, হাত দুটো কাঁপছে। এলোমেলো হাতে লেখা, অথচ প্রতিটা শব্দ কি নিদারুণ যত্ন নিয়ে লেখা। যত্ন করে কলমের কালি থেকে নিজেকে সারিয়ে হাওয়ায় ভেসে ভেসে এসে ছুঁয়ে গেল তিনাকে। সে নিজেও জানে না কখন চিরকুটটা বুকে চেপে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে। মাইরা তার দু কাঁধে হাত রেখে তাকে সামলাতে ব্যস্ত। ওদিকে নাইলা মোবাইলে ভিডিও অন করে দুষ্টু গলায় বলল, এই ভিডিও তৃণার বাচ্চাদের জন্য। তারা একদিন বড় হয়ে দেখবে তাদের রাগী মা বাবার চিরকুট পেয়ে কিভাবে বাচ্চাদের মতো কেঁদেছিল। তৃণা, তোর কিছু বলার আছে? কান্নার মাঝেও তিনা হেসে ফেলে বলল, দুনিয়ায় কি কাগজের অভাব? শেষমেশ সিঙ্গারার ঠোঙ্গায় চিরকুট লিখতে হলো। তিন বান্ধবী মিলে সত্যি হইচই শুরু করে দিল।
তিনাকে আর ঘরে বন্দি করে রাখা সম্ভব হচ্ছে না। মাহিরা এবং নাইলা মিলে বসার ঘরে ছোট্ট পরিসরে তাদের গায়ে হলুদের ব্যবস্থা করলো। গায়ে হলুদের জন্য মাহিরা সঙ্গে করে একটা হলুদ রঙের শাড়িও এনেছিল। তিনাকে সেই শাড়িটা পরিয়ে বাঁশের মোড়ার উপর বসানো হলো। গায়ে হলুদে তিনার অন্যান্য আত্মীয় স্বজনরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বাড়িটাকে এবার যেন সত্যি সত্যি বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। সবার মনে আনন্দ থাকলেও তৌকিরের মনে ক্ষীণ সন্দেহ। তিনার স্বাভাবিকতা তার কাছে মোটেও ভালো ঠেকছে না। তীক্ষ্ণ মুখভঙ্গিতে ঘরময় পায়চারি করছেন তিনি। গায়ে হলুদ পর্ব শেষে নাইলা তিনার ঘরে বসে মেহেদি পরাতে শুরু করলো তার হাতে। বাচ্চারা আর তিনার সমবয়সী কয়েকজন কাজিন মেহেদি দেখার জন্য তাদের ঘিরে বসলো। কিন্তু এরা এভাবে বসে থাকলে সে সজলের নামটা লিখবে কি করে? অগত্যা যথাসম্ভব মিষ্টি সুরে বলল, তোমরা এভাবে তাকিয়ে থাকলে তো আমি ফোকাস করতে পারবো না। তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে। আমার মেহেন্দি পরানো শেষ করতে করতে আরও ঘন্টা 2-1 লাগবে। ততক্ষণ জেগে থাকবে? এখন বরং ঘুমিয়ে পড়ো, সকালে উঠে তো দেখবেই। নাইলার কথা মতো সকলে বিদায় নিল। দরজাটা ভেতর থেকে লক করে এসে মাহিরা বসলো তাদের উল্টো দিকে। 3 বান্ধবী গোল হয়ে বসেছে। এদিকে তিনাকে মেহেদি পরানো চলছে, আরেকদিকে চলছে তাদের আড্ডা। মাহিরা পরিতৃপ্ত হাসি হেসে বলল, শেষমেশ তোরও বিয়ে হয়ে যাচ্ছে তৃণা। তিনা লম্বা লম্বা শ্বাস নিয়ে কম্পিত স্বরে বলল, হতে দিয়ে আগে। হবে না কেন? অবশ্যই হবে। আমার ভয় লাগছে ভাই। বিয়ের আগের রাতে এই ভয় সব মেয়েই পায়। নাইলার ঠোঁটে হাসি লুকোচুরি। হাসিটা চেপে না রেখেই সে বলল, তুই জানলি কি করে? নিজের বিয়ের আগে রাতে তো মরার মতো ঘুমিয়েছিলি। তিনি এবং নাইলা খিলখিল করে হেসে উঠল। মাইরা আত্মপক্ষ সমর্থনে সুরে বলল, আরে বাবা, ঘুমানোর আগে তো জানতাম পরের দিন আমার বিয়ে। ঘুমের আগ মুহূর্ত পর্যন্ত ভয় হচ্ছিল। নাইলা তীক্ষ্ণ গলায় বলল, ভয় নিয়ে আবার মানুষ ঘুমায় কি করে? মাইরা থমথমে গলায় বলল, নিজের বিয়েটা হোক, টের পাবি। এরপরে সিরিয়াল তো তোরই। হঠাৎ থেমে গেল নাইলার সচল হাতটা। ঠোঁট থেকে হাসিটাও মুছে গেল। গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। তার আশঙ্কিক পরিবর্তনে বিস্মিত হয়ে মাহিরা এবং তিনা মুখ চাওয়াচাই করল। নাইলা আবারও নিজেকে সামলে নিয়ে মেহেদিকে মনোযোগ দিয়ে বলল, আমি কোনোদিনও সিরিয়ালে ছিলাম না। আমি আজন্ম সিঙ্গেল, বাকিটা জীবন সিঙ্গেলই থাকবো। তিনা কৌতূহলী হয়ে বলল, তোর পথের কাঁটা তো সরে গেছে। তা গেছে, সেই সাথে খোদ পথটাও বন্ধ হয়ে গেছে। মানে? গম্ভীর গলায় শিশিরের সঙ্গে শেষ কথোপকথনে আদ্রপ্রান্ত তুলে ধরল নাইলা। অবশেষে আদ্র গলায় বলল, ওকে আমি পাবো না, বুঝলি? আমার অবস্থা হয়েছে তৃণা তোর মতো। তুই যেমন সচলবাদে অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনাও করতে পারিস না, আমিও শিশিরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু শিশির আমাকে বিয়ে করতে চাবে কেন? এত বড় সেলিব্রিটি সে। আমার মতো সাধারণ একটা মেয়ের পাশে কি মানাই থাকে? নাইলার হাত দুটো থেমে গেছে আবারও। চোখ ঝাপসা হয়ে উঠেছে। চোখের কোণে ছলছল করতে থাকা নোনাজল গড়িয়ে পড়ার আগেই বাম হাতের কবজি দিয়ে তা মুছে ফেলতে ফেলতে আবারও বলল, আমি শিশিরকে ভালোবাসি। তার মানে এই না যে সেও আমাকে ভালোবাসতে বাধ্য। না বাসুক, আমি আজীবন বেঁচে যাব। কিন্তু নিজে ভালো থাকার জন্যই এখন ওকে আশা করা ছেড়ে দিয়েছি। মাহিরা এতক্ষণ চুপ করেছিল। নাইলার মুখে এ কথা শুনে প্রতিবাদের সুরে বলল, কেন আশা করবি না? নিজের ভালোবাসায় বিশ্বাস নেই? নাইলা ভোরকে কি বলল, আছে তো। তোর কি মনে হয় যে তোর ভালোবাসায় বিন্দুমাত্র খাদ আছে? নাইলা নাসূচক মাথা নাড়ল। মাহিরা মমতা মাখা ধমক দিয়ে বলল, তাহলে আশা ছেড়ে দিয়েছিস কোন দুঃখে? নিখাত ভালোবাসার জোর খুব মারাত্মক। এই জোর অসাধ্য সাধনের ক্ষমতা রাখে। আমি কোনোদিনও ভাবতে পেরেছিলাম তারিফের সাথে আমার বিয়ে হবে, কিন্তু দেখ হয়েছে তো। তৃণার সাথে সজলের এত দূরত্বের পরেও তাদের বিয়ে হচ্ছে। কেন হচ্ছে? এই ভালোবাসার জোরই। নাইলা প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনে শেষমেশ ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে তুলে বলল, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে তার কথাগুলো শুনতে যতটা ভালো লাগে, না পেলে ঠিক ততটাই হাস্যকর লাগে। তোর কথা যদি সত্যি হয়, তার মানে কি দাঁড়ায়? ভালোবাসার জোর শিশিরকে উড়িয়ে নিয়ে আমার সামনে দাঁড় করাবে। আমার ভালোবাসাকে মেনে নিতে আমাকে ভালোবাসতে বাধ্য করবে।
হে আবার হয় নাকি? হতেও তো পারে। আলোচনা আরো গভীর পর্যায়ে যাওয়ার আগে তিনা বাদশাতে বলল, এই তোরা কি শুরু করলি? কাল যে আমার বিয়ে, ভোরে যে আমাকে নিয়ে পালাতে হবে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা আছে তোদের? উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘর থেকে বেরিয়ে এসে মাহিরা এবং নাইলা চোখ বড় বড় করে একসঙ্গে বলে উঠল, তাই তো। নিঃশব্দে উঠে বসলো নাইলা। বাম পাশে চোখ রাখতে 0 পাওয়ার বাল্বের আবছা আলোয় দেখতে পেল দুটো নিশ্চিন্ত ঘুমন্ত মুখ। বিরক্তি দিতে ভোর যুগল কুঞ্চিত হয়ে উঠল তার। মাহিরা তিনা এতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি করে? এদিকে টেনশনে তার বুকের বাঁ পাশটা দুরু দুরু করে কাঁপতে শুরু করেছে। যতটা সহজে তারা তিনাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তার বাস্তবায়ন কি আদৌ ততটাই সহজ হবে? তিনার গন্ডার ভাই কি এতটাই সহজে তাদের পালিয়ে যেতে দেবে? আচ্ছা, একটা ব্যাপার তো এরা কেউই ভাবছে না। পালিয়ে যাওয়ার পর তৌহিদ যদি কোনো ক্রমে তিনাকে খুঁজে বের করে ধরে আনে, আবারও বসিয়ে দেয় ওই বয়স্ক লোকটার পাশে, তখন তো তিনা চিরতরে হারিয়ে ফেলবে সজলকে। নিজের ভাবনার মাঝে বিরক্ত হয়ে উঠল নাইলা। ধরে আনলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত তিনাকে নিয়ে ভালো ভালোই এ বাড়ি থেকে পালাতে পারলে সে বাঁচে। বিছানা ছেড়ে পা টিপে টিপে দরজার কাছে গেল নাইলা। বদ্ধ দরজার উপর হাতটা রেখে মৃদু ধাক্কা দিল। কাজটা কেন করলো সে নিজেও জানে না, তবে ধাক্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গা বেয়ে তার শীতল স্রোত বয়ে গেল। দরজা খুলছে না, বাড়ি থেকে লক করা। নাইলার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেল। যে ভয়টা এতক্ষণ ধরে সে করছিল সেটাই সত্যি হলো। তিনার গন্ডার ভাই তাদের 2 বান্ধবীকে বিশ্বাস করছে না, এজন্যই দরজার অপর প্রান্তে ঝুলিয়ে দিয়েছেন তালা। নাইলা হন্তদন্ত পায়ে ছুটে গিয়ে মাহিরা তিনাকে ডাকলো, এই তোরা ওঠ, এদিকে সর্বনাশ হয়ে গেল, তোরা মরার মতো ঘুমাচ্ছিস। তিনা এক লাফে উঠে বসে ভীত গলায় বলল, কি হয়েছে? দরজায় তালা। তিনা আতকে উঠে বলল, কি? এবার কি হবে? মাহিরা সন্ধিয়ান কণ্ঠে বলল, তুই শিওর নাইলা? নাইলা বিরক্ত কণ্ঠে বলল, বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখে আয়। মাহিরা দরজার কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এসে নিশ্চিত করে বলল, সত্যি বাইরে থেকে বন্ধ। দুশ্চিন্তায় নীল হয়ে গেল তিনার মুখটা। নিজের বিপর্যয় যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে। তাকে নিজের করে পাবার শেষ চেষ্টা স্বরূপ মাহিরা নাইলাকে এ বাড়িতে পাঠিয়েছিল সজল। শেষ চেষ্টাটুকু কি শেষমেশ বিফলে গেল? তিনার বুকের ভেতরটা বরফের মতো জমে গেল যেন। কোনো প্রকার অনুভূতি তাতে অনুভূত হচ্ছে না, এমনকি সজলকে পাওয়ার আকুলতাও না। নিজেকে ব্যর্থ পরাজিত একটা মানুষ বলে মনে হচ্ছে। তার হিমশীতল হৃদয় যেন পরাজয়কে বরণ করে নেওয়ারই লক্ষণ। নাইলা ভীত ভঙ্গিতে বলল, এবার কি করব? তারি ভাই তো বলেছিল এরকম কিছু হলে সাথে সাথে ওকে নাকি ফোন দিতে। দি মাহিরা আতকে উঠে বলল, পাগল নাকি? উনি জানলে থানা পুলিশ নিয়ে হাজির হবে। তখন সজল কেন কারোর সাথেই টিনার বিয়ে হবে না। আশার আলো তিনার চোখ থেকে নিভে গেল। এখনো চকচক করছে মাহিরার চোখ দুটোতে। কোমরে আঁচল গুজে নাইলার হাত ধরে বসিয়ে দিল বিছানার উপর। নাইলা বিস্মিত ভঙ্গিতে বলল, কি রে, কি করছিস? মাহিরা সতর্ক কণ্ঠে বলল, চুপ করে বসে থাক। এমন একটা ভাব করবি যেন মাত্র তোর ঘুম ভেঙেছে। মানে? মাহিরার মস্তিষ্কের ভেতর ঘুরপাক খেতে থাকে পরিকল্পনার অর্থ পরিষ্কার করে না বলা তিনার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে আয়। তিনা তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, তুই কি করতে চাচ্ছিস বলতো? এবারও কোনো উত্তর এলো না মাহিরার তরফ থেকে। কেবল বলল, দরজা ধাক্কাধাক্কি করে তোর ভাবিকে ডাকবি। যত জোরে চেঁচাতে পারিস তত জোরে চেঁচাবি। মাহিরার চোখে কি যেন একটা দেখতে পেল তিনা। সেই কিছু একটাই প্রচণ্ডভাবে ভরসা জাগিয়ে তুলল তার মনে। হারিয়ে যাওয়া আশা যেন আবারও ফিরে আসছে বুকের মধ্যে। বদ্ধ দরজার এ প্রান্ত থেকে সজোরে দরজা ধাক্কাধাক্কি করছে দুজনে। তাদের চেঁচামেচিতে বাড়ির প্রায় সবগুলো ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। নাইলা তড়িঘড়ি করে চাবি এনে দরজাটা খুলে দিলেন। এক ধাক্কায় অনেকগুলো উৎসুক মানুষ একসঙ্গে প্রবেশ করলো ঘরের ভেতরে। সকলের উদ্গ্রীব চাহনি আটকে আছে 3 বান্ধবীর দিকে। মাহিরা অবুঝ ভঙ্গিতে বলল,
বাইরে থেকে তালা দিয়ে রেখেছিলেন ভাবি, নাকি ভুলের লক হয়ে গিয়েছিল? নাইলা কিছু বুঝে ওঠার আগেই তিনা বলল, তালা মেরেই রেখেছিল। এই ভাবি, তোমাদের কমন সেন্স নেই? ঘরের ভেতর তো আমি একা নই, আরো দুটো মেয়ে আছে, ওদের রেখে কিভাবে বাইরে থেকে তালা দিলে? লাইলা আমতা আমতা করে বলেন, মানে ট্রিনা, তোমার ভাই বলল তাই আর কি। ঘরের বাইরে থেকে শোনা গেল তৌকিরের বাজখাই গলা। যার কাল বিয়ে তার রাত 3টার সময় না ঘুমিয়ে দরজায় তালা আছে কিনা চেক করার প্রয়োজন পড়লো কেন? তিনা রীতিমতো ভরকে গেল, কম্পিত দৃষ্টিতে তাকালো মাহিরার দিকে। তার চোখের পাতায় অবশ্য বিন্দুমাত্র কম্প নেই। দীর্ঘ গলায় সে বলল, আমরা তো ঘুমিয়েছিলাম, নাইলার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস। নাইলা চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো মাহিরার দিকে। মাহিরা ইশারা করতেই আবারও পূর্বের ন্যায় ঘুমঘোর ভঙ্গিতে বসে রইল। মাহিরা আবারও বলল, হাঁটতে হাঁটতে ও ঘর থেকে বেরিয়ে যায়, ছোটবেলার রোগ, আমরা সবাই জানি, তাই না বল তৃণা? তিনা বিভ্রান্ত চোখে চেয়ে চেয়ে দেখছে মাহিরার কর্মকাণ্ড। ঘুমের ঘরে হাঁটা রোগ আবার নাইলার কোন জন্মে ছিল? তবু মাহিরার তালে তাল মিলিয়ে হ্যাসূচক মাথা নাড়ালো। মাহিরা করুণ স্বরে বলল, আজও সম্ভবত হাঁটতে বেরিয়েছে, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল বলে খুলতে পারছিল না। ঘুমের মধ্যেই ওর প্যানিক অ্যাটাক শুরু হয়, তখন আমরাও জেগে যাই। নাইলা সহমর্মিতার সুরে বলেন, আহারে, এ তো সাংঘাতিক ব্যাপার নয়লা, তুমি ঠিক আছো? নাইলা বিছানায় একই ভঙ্গিতে বসে থেকেই হ্যাসূচক মাথা নাড়ল। মাহিরা নাইলাকে উদ্দেশ্য করে বলল, চল বাইরে থেকে একটু হেঁটে আসবি। আরে না, লাগবে না। চল তো। মাহিরা সত্যি নাইলাকে নিয়ে বসার ঘর আর ডাইনিং জুড়ে হেঁটে এলো। উপস্থিত সকলে কাছে তার মিথ্যাটা বিশ্বাসযোগ্য ঠেকলো বটে। লাইলা আশ্বস্ত করে বলে গেলেন, তোমরা নিশ্চিন্তে ঘুমাও, আর তালা দিব না। ঘর থেকে সকলে এক এক করে বিদায় নিতেই তিনা উৎফুল্ল গলায় বলল, মহিয়সী নারী, তুই মিথ্যাও বলতে পারিস? নাইলা প্রশংসা সুরে বলল, তাও আবার এত ডিটেলড মিথ্যে? 1 সেকেন্ডের মধ্যে কিভাবে বানালি বলতো? তিনা মজার ছলে বলল, তার আগে তুই বল, মিথ্যা বলার আগে একবারও তোর বুক কাঁপলো না? তোর মুখ থেকে মিথ্যা বের হলো কি করে? মাহিরা হেসে বলল, বিপদে পড়ে দু একটা মিথ্যা কথা বললে ক্ষতি নেই, বুঝলি? রাতটা তিনজনে জেকে কাটাবে বলে সিদ্ধান্ত নিল। রাত তো প্রায় পার হয়ে গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে। হঠাৎ নাইলার ফোনে সজোরে কল এলো। নাইলা সেটা রিসিভ না করে ধরিয়ে দিল তিনার হাতে। তিনা ফোন নিয়ে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শোনা গেল, হ্যালো তৃণা। কিভাবে বুঝলে আমি রিসিভ করেছি? এইটুকু বুঝতে কি আর রকেট সায়েন্স জানা লাগে? ঘুমাওনি? ঘুমাবো কিভাবে, আমি তো রাস্তায়। তিনা অবাক হয়ে বলল, রাস্তায় মানে কোন রাস্তায়? তিনার বিস্ময় দেখে সজল হেসে বলল, চিন্তা করো না, তোমার বাসার গলিতে নেই, মেইন রোডে। এত রাতে রাস্তায় ঘুরঘুর করছো? ছিনতাইকারীর ভয় নেই? ছিনতাইকারী আমার কাছ থেকে নেবে কি? এক আকাশ ভালোবাসা ছাড়া আমার কাছে কি কিছু আছে? তিনা বিরক্ত ভঙ্গিতে বলল, উফ, এরকম চিজি মার্কা ডায়লগ আর একবারও যদি বলো, আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। সজল অন্যরকম গলায় বলল, করবে তৃণা, আর বিয়ের পরও প্রতিনিয়ত চিজি ডায়লগ বলবো। ভেতরে ভেতরে ভালো লাগলেও তুমি খুব বিরক্ত হওয়ার ভাব করে এভাবেই আমাকে ধমকাবে। তিনার গা বেয়ে শিরশিরে একটা হাওয়া বয়ে গেল। মন চাইছে এই হাওয়াটাকে বুকে জড়িয়ে রাখতে আজীবন। প্রেম কি তবে মানুষকে পাগলাটে বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে? পাগল না হলে কেউ কি পারে এত এত দুশ্চিন্তার ভীরু এমন ভালো লাগার হাওয়ায় গা ভাসাতে? তিনা অন্যমনস্ক গলায় বলল, কাল থেকে সত্যিই আমরা বিবাহিত? তাই তো মনে হয়। খুব তো বিয়ের শখ। বিয়ের পর খাওয়াবে কি ভেবেছো? তুমি কি রাক্ষসের মতো খাও নাকি? নিজের কথা নিজের কানে কাছে ফিরে আসায় খিলখিল করে হেসে উঠল তিনা। হাসির মাঝেই আবারও বলল, কিন্তু সত্যি সজল, আমরা থাকবো কোথায়? আমি তো পালানোর টেনশনে এসব নিয়ে কিছুই ভাবিনি। আপাতত নাইলার বাসায়, ততদিনে আমি একটা বাসা খুঁজে ফেলবো। বেশি বড় বাসা না, ছোট 2 কামরার, 10-12 মধ্যে ভাড়া। অর্ধেক তুমি দেবে আর অর্ধেক আমি, চলবে না? প্রেমের শুরুর দিনগুলোতে এই ছেলেটার যে ব্যাপক তিনাকে সব থেকে মুগ্ধ করেছিল তা হলো তার নির অহংকারী মনোভাব। ছেলেদের মধ্যে প্রায় একটা অহেতুক
মেল ইগো লক্ষ্য করা যায়। স্ত্রী কিংবা প্রেমিকার টাকায় চলতে বা তাদের কোনো কিছুতে টাকা দেওয়া তাদের আত্মসম্মানে আঘাত হানে। সেদিক থেকে সজল একেবারেই ব্যতিক্রম। তার কোনো রেস্টুরেন্টে গেলে তিনাকে বিল দিতে দেখে তার লজ্জা হয় না, বরং গর্ব হয়। সজল সবসময় তিনাকে বলে, যতই বড়লোক হয়ে যাই না কেন, সংসারের অর্ধেক কন্ট্রিবিউশন তোমারই থাকবে। ছেলেরা টাকা কামাবে সংসারের চাল ডাল কেনার জন্য, আর মেয়েরা টাকা কামাবে শপিং করার জন্য। এটা তো হতে পারে না। তিনা মিষ্টি হেসে বলল, খুব চলবে। সূর্যটার ক্ষীণ আলো ছড়াতে শুরু করেছে 5:30টার দিকে। তিনা আর মাহিরা তাড়াহুড়ো করে ব্যাগ গোছগাছ করছে। ওদিকে একটু পর সজলকে ফোন করে নিজেদের অবস্থান জানাচ্ছে। তার অবস্থান জানতে চাইছে। সজল বাড়ির ঠিক সামনে একটা সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। তুর্কির বাড়ির দারোয়ানকে তার ছবি দেখিয়ে সাবধান করে দিয়েছেন। এই ছেলেকে বাড়ির আশেপাশে দেখা মাত্রই তাকে যেন কল দেয়। দারুণ বেটা ঘুমাচ্ছে, তবে যে কোনো সময় জেগে গেলে সর্বনাশ। নাইলা দাঁতে দাঁত চেপে বলল, শালা সারা রাত বসে খেজুরে আলাপ না করে ব্যাগ গুছিয়ে রাখলে তো পারতি। এখন যদি দেরি হয় আর ততক্ষণে কেউ উঠে যায়, আই প্রমিস তোকে ফেলে আমি বেরিয়ে যাব। তিনা ব্যাগের চেন আটকাতে আটকাতে বলল, এই তো শেষ, চল যাই। তিনার বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ধরফর করছে। কবল পেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। ভয় থেকেও যে জিনিসটা তীব্রভাবে তাকে আষ্টেপৃষ্টে ঘিরে ধরেছে তা হলো আতঙ্ক। জীবনে এতটা আতঙ্কিত সে কোনোদিনও হয়নি। সবার আগে ঘর থেকে বের হয় নাইলা। পা টিপে টিপে এগিয়ে চারপাশটা দেখে এলো। বাড়ি ভর্তি সবাই বিয়ে করে ঘুমোচ্ছে। নাইলা ইশারা পেতেই তিনা আর মাহিরা ঘর থেকে বেরিয়ে পড়ল নিঃশব্দে। কিন্তু যত দ্রুত সম্ভব মেন গেটের কাছে পৌঁছে গেল তারা। দরজায় ডুপ্লিকেট চাবিটা হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়েছে তিনা। ব্যস্ত হাতে চাবিটাকে লকের ভেতরে প্রবেশে করতে গিয়ে তার আত্মা হিম হয়ে গেল। ভীত গলেই বলল, মাহিরা, নাইলা, চাবি ঢুকছে না তো। নাইলা চাবিটা তার হাত থেকে কেড়ে নিতে নিতে বলল, চাবি ঢুকছে না মানে? তিনা সরাসরি থরথর করে কাঁপছে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। মাইরা তার কাঁধে হাত রেখে বলল, টেনশন করিস না ভাই, এত দূর যখন এসে গেছি তখন নিশ্চয়ই ফিরে যেতে হবে না। লকে চাবি প্রবেশ করতে ব্যর্থ হয়ে রাগে গা জ্বলে উঠল নাইলা। সে রাগ মাহিরার উপর ঝেড়ে পড়ল, মোটিভেশনাল স্পিচ বন্ধ কর শালা, এখন কি করব? তিনা বরফের মতো জমে গিয়ে বিড়বিড় করে বলল, এটা নতুন লক। কি? ভাইয়া লক পাল্টে ফেলেছে। এই লকের চাবি আমার কাছে নেই। নাইলা ধমক দিয়ে বলল, এটা আগে খেয়াল করবি না গাধার বাচ্চা? তিনা অশ্রু সজল কণ্ঠে বলল, আমি কিভাবে খেয়াল করব? আমি তো 2 দিন ধরে ঘরে বন্দি। এত শক্ত। তিনার চোখে জল দেখে নাইলার রাগ নিমিষেই গলে গেল। নিজেকে কিছুটা সামলে নিয়ে সে বলল, তোর ভাইয়ের ঘরে যা, চাবি নিয়ে আয়। কথাটা শুনে তিনার পিলে চমকে উঠল। ভর্ত দৃষ্টিতে সে বলল, আমি? তো কে? আমি? না না ভাই, আমি পারবো না। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। পারবি না মানে? মাইরা নিচু এবং সাবধানী গলায় বলল, আহ, কি শুরু করলি তোরা? কেউ জেগে যাবে তো। তিনা ভীত কণ্ঠে বলল, ভাইয়া যদি কোনোভাবে উঠে যায়? মাহিরা শান্ত গলায় বলল, কি আর হবে, আমরা ধরা পড়ে যাব। ধরা পড়ে যাওয়ার কাল্পনিক দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই ঢোকিল তিনা। মাহিরা আবারও বলল, তাই বলে রিস্ক নিব না তৃণা? আমাদের পুরো প্ল্যানটাই তো রিস্কি। তবু আমরা এসেছি শুধুমাত্র তোর জন্য। এখন এত দূর এসে রিস্কের ভয়ে পিছিয়ে পড়লে চলবে? মাহিরার মোটিভেশনাল স্পিচ এবার সত্যি কাজে দিল। হুট করে নিজের মাঝে একটা অবর্ণনীয় সাহসের উপস্থিতি টের পেল তিনা। সাহসটা সাথে নিয়েই পা বাড়ালো ভাইয়ের ঘরের দিকে। সে জানে না চাবি কোথায় রাখা আছে, এটা জানে না ভাইয়া জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। তবে সেই সূক্ষ্ম সাহসটুকু তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অস্বাভাবিক হৃদস্পন্দন নিয়ে তৌকিরের ঘরের দরজাটার লকে মোচড় দিতেই লক খুলে গেল। দরজাটা খুলে যেতে আরেক দফা হৃদযন্ত্রটা কেঁপে উঠল। সবাই ঘুমাচ্ছে। তৌকির, সূর্য আর তিনার ছোট মামা বিছানায়। মাটিতে কম্বল বিছিয়ে বিছানা করা হয়েছে। সেখানে ঘুমাচ্ছে লাইলার ছোট মামি এবং কয়েকজন বাচ্চা
ভয়ে আত্মা উড়ে গেল তিনার। নিঃশব্দে পা ফেলল ঘরের ভেতরে। ড্রেসিং টেবিলের উপর ওয়ার্ড্রোবের উপর তীক্ষ্ণ নজর বোলালো, কিন্তু লাভ হলো না। জলজল করা রূপালি রঙের বস্তুটা কোথাও নেই। তবে সেই বস্তুর দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না তিনাকে। হাঁটতে হাঁটতে তৌকিরের মাথার কাছে এসে দাঁড়াতেই উজ্জ্বল চাবিটা নজর কাড়ল তার। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশিতে হেসে উঠল তিনা, কিন্তু আবার পরমুহূর্তে সেই পুরনো ভয়টা ঘিরে ধরল তাকে। চাবি নেওয়ার সময় যদি সামনে একটু শব্দ হয় আর সেই শব্দে তৌকির উঠে যায়, তিনা নিজের ভয়ে নিজেই বিরক্ত হলো। উঠে গেলে যাবে, তাই বলে এতদিন এসব পিছিয়ে যাবে নাকি? লম্বা লম্বা শ্বাস নিয়ে তৌকিরের মাথার কাছে এগিয়ে গেল তিনা। আরেকটা লম্বা শ্বাস নিয়ে চাবিটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছে। ঠিক তখনই নড়ে উঠলেন তৌকির। বিদ্যুতের গতিতে হাতটা সরিয়ে ফেলল তিনা। এই বুঝি ভায়া উঠে বসলো আর হাতে নাতে ধরে ফেলল তাকে। সত্যিতে পরিণত হলো না তিনার কল্পনা। তৌকির পাশ ফিরে আবারও আগের ভঙ্গিমায় ঘুমিয়ে রয়েছে। চোখ দুটো বুজে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনা আবারও এগিয়ে গেল লক্ষ্য বস্তুর দিকে। রীতিমতো নিঃশ্বাস আটকে রেখে চাবিটা হাতে নিল সে। চাবি নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, এক প্রকার ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তাকে আসতে থেকে মাহিরা উদ্গ্রীব গলে বলল, পেয়েছিস? তিনা হ্যাঁ সূচক মাথা নিয়ে ছুটে এলো দরজার কাছে। দরজার লকে ঠিকই প্রবেশ করলো চাবিটা। ব্যস্ত হাতে সে নিজেই দরজা খুলে বাড়ি থেকে বের হলো। তার পিছু পিছু মাহিরা নাইলাও তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিল। মুহূর্তে দিকবিদিক জ্ঞান যেন লোপ পেয়ে গেল তিনার। চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে কেবল, কিন্তু সেই গহীন অন্ধকার আলো ছটা ছড়িয়ে যাচ্ছে একটা মানুষ। সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো তিনা। যেভাবে সে নামছে তাতে যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রখর। তবুও সেসব ভয় তোয়াক্কা না করে ব্যস্ত পায়ে নামছে তিনা। এত ভয়, দুশ্চিন্তা অপেক্ষা প্রহর শেষে অবশেষে ভালোবাসার মানুষটাকে পাচ্ছে সে। মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছে গাঢ় সবুজ রঙা সিএনজি। তার সামনে চিন্তিত মুখে পায়চারি করছে সজল। ছেলেটাকে এক মুহূর্তের জন্য দেখেই যেন তিনার অপূর্ণ শ্বাস প্রশ্বাস পূর্ণতা পেল। তড়িঘড়ি করে তিনা গেটের বাইরে গিয়ে দাঁড়াতেই থমকে দাঁড়ালো সজল। ভাবটা এমন যেন এতক্ষণ উদ্গ্রীব ভঙ্গিতে তিনার অপেক্ষায় সে পায়চারি করছিল না, আংশিকভাবে পেয়ে গেছে। সজল বিস্মিত চোখে তাকিয়ে আছে তিনার দিকে। ওদিকে তিনার বাড়ির লোকেরা যে কোনো সময় জেগে উঠে তাদের খোঁজে এখানে চলে আসতে পারে, সেই ভয় আর রইল না তার মাঝে। সজলের বিস্ময়ের কারণ ঠিক বুঝে উঠতে পারল না তিনা। বুঝতে হয়তো চাইল না, বরং তাকে আরেকটু অবাক করে দিয়ে ছুটিকে জড়িয়ে ধরল। এবার যেন ভয়গুলো সত্যি সত্যি মিলিয়ে গেল শূন্যে। সাধন ভাতের হোটেলে বসে 3-4 পদের তরকারি দিয়ে ভাত খাওয়ার মধ্যে যতটা শান্তি লুকিয়ে রয়েছে, বিলাসবহুল রেস্টুরেন্টের শুকনো স্যান্ডউইচ বা স্যালাডে সেই শান্তি নেই। টমেটো ভর্তা দিয়ে আয়েশি ভঙ্গিতে ভাত খাচ্ছে তিনা। দেখে মনে হচ্ছে যেন কয়েক বছর ধরে ক্ষুধার্ত। মুখোমুখি থাকা চেয়ারে বসে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছে সজল। ঘণ্টাখানেক হলো তাদের সম্পর্কটা প্রেমের বেড়াজাল টপকে বিবাহের বিশুদ্ধ বাঁধনে জড়িয়ে গেছে। নাটক সিনেমায় দেখানো দৃশ্যের মতো বাস্তবে বিবাহ সকল সমস্যার সমাধান নয়। একটা অদৃশ্য ভয় এখনও তাড়া করে বেড়াচ্ছে সজলকে। কোনো ক্রমে তিনার ভাই যদি তাদের খুঁজে বের করে, তাছাড়া তিনার কাছ থেকে একটা সত্য গোপন করেছে সে। মাসখানেক হলো একটা টিউশনি তার চলে গেছে। বাকি দুটো থেকে যা টাকা পাই তাই দিয়ে নিজে কোনো মতে চলা যায়, কিন্তু সংসার চালানো যায় না। ওদিকে সোনারগাঁয়ে বাবা মায়ের বাড়িটা ভাড়া দিয়ে যে কটা টাকা পেত তাও 2-3 মাস ধরে আসছে না। বাড়িটি ভদ্রলোকের চাকরি চলে গেছে। সজল নিজেও তো তার মতো অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই কিছু বলতে পারছে না। বাড়ি ভাড়া কিংবা সংসার খরচে তিনার টিউশনির টাকার অবদান থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এবং সেই টাকা নিতে সজলের আত্মসম্মানও আঘাতপ্রাপ্ত হবে না। কিন্তু সমস্যা হলো ভিন্ন জায়গায়। এত কম সময়ের মধ্যে ঢাকা শহরে বাসা কী করে খুঁজে পাবে সে? একবার ভেবেছিল ভাড়ার পেছনে এতগুলো টাকা শুধু শুধু খরচ করার প্রয়োজন কি? তিনাকে নিয়ে সোনারগাঁও চলে গেলেই তো হয়। সেই ভাবনা থেকেই দ্রুতই অবশ্য সরে আসতে হয় তাকে। অত দূর থেকে রোজ রোজ ভার্সিটিতে এসে ক্লাস পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। নতুন সংসার, এত চিন্তা চিন্তা করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছে সজল। সত্যিকারের যুদ্ধ যখন শুরু হবে তখন তো তাহলে ক্লান্তির আর অবকাশ থাকবে না। যুদ্ধই বটে, সংসার মানেই তো যুদ্ধ। তবে এই যুদ্ধে ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় না, ধৈর্য, বুদ্ধি আর মমতা দিয়ে এগিয়ে যেতে হয়। সজলের চোখে মুখে যতটা গাঢ় চিন্তার ছাপ, তার থেকেও গাঢ় উচ্ছ্বাসের ছাপ তিনার চোখে মুখে। উৎফুল্ল ভঙ্গিতে সবটুকু টমেটো ভর্তা শেষ করে বেগুন ভর্তা মাখতে শুরু করলো ভাতের সাথে। সজল দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বলল, রাতে কিছু খাওনি? তিনার ঠাট্টা করে বলল, খাবো না কেন? তোমার দুঃখে নাওয়া খাওয়া ভুলে যাব নাকি? সজল অবাক হয়ে দেখছে বদলে যাওয়া তিনাকে। বিয়ের শব্দটার শক্তি উপাখ্যান বহু শুনেছে সে, এই প্রথম নিজ চোখে দেখছে। অমন শক্তপোক্ত একটা মেয়ে বিয়ের পর কেমন শিশু হয়ে উঠেছে। সুখানুভূতিগুলো কেমন উচ্ছ্বাসিত ভঙ্গিতে খেলে বেড়াচ্ছে তার মাঝে। তিনা সরল হাসি হেসে বলল, টেনশনে খিদে বেড়ে গেছে, তাই আজ সত্যি রাক্ষসের মতো খাচ্ছি। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল, ঝড় বয়ে গেল না আমাদের উপর দিয়ে? ঝড়? আমার তো মনে হয় জীবন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল, দেখি সজলকে কতটা চাস। আর তুমিও দেখিয়ে দিলে। তিনা কৃতিত্ব মাখা গলায় বলল, দেখাতে হয় মাঝে মধ্যে, জীবনকে এইভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, আশেপাশের মানুষগুলোর মতো। ভাইয়ের কথা বলেছ? আবার কি? আমাদের মহিয়সী নারী মানে মাহিরা বলছিল আর কি, ভাইয়াকে কিছু না বলে আসাটা ঠিক হয়নি, অন্তত চিরকুট রেখে আসা উচিত ছিল। আসলেই তো, আমি ভেবেছিলাম তুমি তেমন কিছু করবে। তিনা গম্ভীর গলায় বলল, করিনি, কারণ ইচ্ছা হয়নি। রূপকথার গল্পের আদর্শ ভাই তো সেই না। বাবা মারা যাওয়ার পর থেকে কম কষ্ট আমাকে দেয়নি। যা করেছি বেশ করেছি। আচ্ছা তৃণা, আমরা যে এখানে নিশ্চিন্তে বসে আছি, তোমার ফোনটাও খোলা। ভাইয়া যদি কোনোভাবে আমাদের খুঁজে বের করে? খুঁজে বের করলেও অসুবিধা নেই। এখন আমার হাতে এমন এক অস্ত্র আছে যা দিয়ে তাকে শায়েস্তা করতে পারবো। কি সেই অস্ত্র? কাবিন নামা। এত ভয় পাচ্ছ কেন সজল? বিয়ে তো হয়েই গেছে, আর ভাইয়ার এত উপর মহলে পরিচিতি নেই যে আমার ফোন ট্র্যাক করে আমাদের খুঁজে বের করবে। শুধু তুমি একটু সাবধানে থেকো। কেন? তিনা রহস্যের সুরে বলল, উপর মহলে পরিচিতি না থাকলেও গুলির বখাটেরা ভাইয়াকে খুব মানে। মনকে ভাগিয়ে নেওয়ার দায়ে ওদের দিয়ে তোমাকে দু এক দফা মার খাওয়াতেই পারে। সজল ঢোক গিলে চোখ বড় বড় করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তিনা হেসে ফেলে বলে, ফাজলামি করছিলাম, ওসব কিছুই হবে না। সজল গোমরা মুখে বলল, উফ তৃণা, একদিকে আমি টেনশনে মরছি আর তুমি ফাজলামি করছো। শুধু ফাজলামি করছি না, খেয়াল করেছো আজ আমি অকারণেই হাসছি? করছো তো। কেন বলো তো? কেন? কারণ আজ থেকে আমাদের টেনশন করার দিন শেষ। এখন তাড়াতাড়ি 2 কামরার বাসা খুঁজে বের করো, আমি সংসার সাজাবো না। আমি না, আমরা। দিনভর শহর জুড়ে ঘুরে বেড়ালো নবদম্পতি। তাদের প্রেমটা ক্যাম্পাসের বাইরে কখনো গড়েনি। খুব বেশি হলে পাবলিক লাইব্রেরি আর সংসদ ভবনের সামনে ঘুরতে গিয়েছিল। তবে আজ রিক্সা দিয়ে ঘুরে বেড়ালো শহরের অলিতে গলিতে। ঘুরতে ঘুরতে রাস্তার মোড়ে হাওয়াই মিঠাইওয়ালা চোখে পড়ল তিনা। বাচ্চাদের মতো তার দিকে আঙ্গুল তাক করেছে। সজল রিক্সা থামিয়ে তার জন্য নিয়ে এসেছে গোলাপি হাওয়াই মিঠাই। শাহবাগের দিকটায় এসে বন্দুক তাক করে বেলুনের শরীর ঝাঁঝা করার প্রতিযোগিতায় নামল দুজন। গাঁদা ফুলের একটা মালা কিনে এনে সজল পরিয়ে দিল তিনার গলায়। যদিও এই ফুল এবং ফুলের মালা দুটোই তিনার অপছন্দের, তবে আজ যেন অপছন্দ সবটা মুছে গেছে জীবনের ডিকশনারি থেকে। গোটা বিশ্ব আজ তার বড় পছন্দের। হাত ধরে হাঁটতে হাঁটতে দুজনে পৌঁছে গেল নীলক্ষেতে। 30 টাকায় পুরনো বইয়ের পসরা সাজিয়ে বসেছে এক বিক্রেতা। 12টা বই
পছন্দ করে তুমুল দরদাম করে তিনা প্রতিটা বই 20 টাকায় কিনে নিল। সজল অবাক চোখে দেখল তার নব পরিণীতার দরদাম করার অনন্য গুণ। স্বপ্নের মতো একটা দিন কাটালো দুজনে, যেন দুটো পাখি বহু বছর পর খাঁচা থেকে মুক্তি পেয়ে মুক্ত মনে উড়ে বেরিয়েছে আকাশ জুড়ে। তবে এবার যে উড়াউড়ি শেষে নিরে ফেরার পালা। সজল রিক্সা ঠিক করলো নাইলার বাড়ির উদ্দেশ্যে। মুখটা তার অস্বাভাবিকতার বিমর্ষ। তিনা উদ্বিগ্ন গলায় বলল, কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল কেন? সজল তিনার মেহেদি রাঙ্গা একটা হাত দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বড়লোক হতে হবে বুঝলি তৃণা, অনেক বড়লোক হতে হবে। হঠাৎ বড়লোক হওয়ার ভূত চাপলো কেন? কেন আবার? আজ গরিব বলেই তো কপালে বাসর জুটল না। তিনা হেসে ফেল। এমন ভাব যেন সজল খুব হাসির কথা বলেছে। সজল আহত হতে গিয়েই শেষমেশ তা হতে পারল না। চুম্বকের মতো তার হতবাক চোখ দুটোকে টানছে তিনার হাসি। মেয়েটা যে এত সুন্দর করে হাসতে পারে আগে কখনো খেয়াল করেনি। কেন সে হাসতে হাসতেই বলল, অথচ যা জুটলো বড়লোক হওয়ার পর সেটার জন্যই আফসোস হবে। কি জুটল? অসম্ভব সুন্দর একটা দিন। এই যে রিকশায় ঘুরে বেড়ানো, ধুলোর মধ্যে হেঁটে বেড়ানো, ফুলের মালা গলায় চড়ানো, এসবের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। বড়লোক হলে তো রিকশা ছেড়ে দম বন্ধ কর গাড়িতেই ঘোরাবে, টিএসসির বদলে দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমার এই জীবনটাই পছন্দের সজল। তিনার কথাবার্তা আর চিন্তাধারায় মুগ্ধ না হয়ে উপায় নেই। সজলও ডুব দিল মুগ্ধতার জগতে। নাইলা বাসা নিচে এসেছে তিনাকে নিতে। সজলকে নিয়ে উপরে যাওয়া যাবে না। মাকে কোনো মতেই জানতে দেওয়া যাবে না তিনার বিয়ের খবর। এমনিতে মাহিরার বিয়ের পর থেকে তিনি দিনে কম করে দুবার হলেও তার বিয়ের প্রসঙ্গ তোলেন। এখন যদি কোনোভাবে জানতে পারেন মেয়ের আরেক কাছের বান্ধবীও কবুল বলে শুভ কাজটি সেরে ফেলেছে, তখন সেই সংখ্যা দুবারের থেকে বেড়ে দাঁড়াবে 200-তে। সজল নাইলার উদ্দেশ্যে বলল, আমার বউকে তোমার জিম্মায় দিয়ে গেলাম, সাবধানে রাখবে। সিনেমার দৃশ্যে সিনেমেটিক সংলাপ শুনে প্রায় ভুরকুচকে ফেলে তিনা। বিয়ের দৃশ্যের পর কোনো নায়কের মুখে বউ ডাকটা শুনে তার শরীর রিরি করে ওঠে। বউকে বউ ডাকার কি আছে? তার কি নাম নেই না কি? সেই একই শব্দটা আজ সজলের মুখে বউ ডাক শুনে চমকে উঠল। লজ্জায় এই প্রথম লাল হয়ে উঠল তার গাল জোড়া। বুকের মাঝে হাজারো অনুভূতি যেন একসঙ্গে আকুলি বিকুলি করে উঠল। নাইলা ভেঙচি কেটে বলল, ঢঙ্গের আলাপ বন্ধ করো। আমি আমার বন্ধুকে তোমার জিম্মায় দিয়েছি আজীবনের জন্য। মাকে বলার জন্য বিশ্বাসযোগ্য একটা গল্প ফেটেছে নাইলা। সেই গল্পে তিনার ভাইয়া ভাবি চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। ফিরতে মাসখানেক লাগবে। তিনা নিশ্চয়ই একা বাড়িতে থাকতে পারে না। অপরদিকে সমস্যার কথাটা বান্ধবীর জানাতেও লজ্জা পাচ্ছিল। শেষমেশ নাইলা জোরাজোরি করে ডেকে এনেছে। সবটা শুনে ফরিদা জোর গলায় বলেন, খুব ভালো করেছিস নায়লা। আমরা ভার্সিটি জীবনে বন্ধুদের দলবল নিয়ে ঘুরতাম, যেখানেই যাই সঙ্গে 10-12 জন বন্ধু, কিন্তু তোমরা তো হাতে গোনা 3 জন। নিজের একে অপরকে দেখে না রাখলে কে দেখবে? ফরিদা আয়োজন করে তিনার জন্য রান্না বান্না করলেন। প্রয়োজনীয় টুকিটাকি জিনিস সঙ্গে থাকা সত্ত্বেও নতুন করে আনিয়ে দিলেন। তিনার মনেই হচ্ছে না সে অন্য কারোর বাড়িতে রয়েছে। এতটা সুখানুভূতি তো কোনোদিন নিজের বাড়িতেও সে পায়নি। রাতের খাওয়া দাওয়া শেষে নাইলা রান্নাঘর গোছগাছ করে এসে দেখে তিনা বিছানায় এলিয়ে দিয়েছে। মোবাইলে কি যেন টাইপ করছে দ্রুত গতিতে। তার মুখটা হাসি হাসি, নির্ঘাত চ্যাটিং করছে কারোর সঙ্গে। বলাই বাহুল্য অপর প্রান্তে থাকা মানুষটা সজল। নাইলা ব্যঙ্গাত্মক সুরে বলল, আহা, কি চমৎকার বাসারাত চলছে। তিনা খিলখিল করে হেসে ফেলল। নাইলা ভুরু কুচকে বলল, ফোনে কথা বলো, আমিও শুনি। নবদম্পতির প্রেমালাপ, নাকি আমার সামনে কথা বলতে হেজিটেশন কাজ করবে? আরে ধুর, আমি তো বলতেই পারতাম, কিন্তু সজলের মেসের সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ফোনেই কথা বলতে পারছে না। মিনিট 10 মেসেজ আদান প্রদান করার পর সজল ঘুমিয়ে পড়ল অপর প্রান্তে। তিনা পায়ের কাছ থেকে ভাঁজ করে রাখা কাঁথাটা তুলে নিয়ে ভাঁজ খুলতে খুলতে বলল, একদিন মাহিরাকে রাতে এসে থাকতে বল,
তিনজন মিলে সারা রাত আড্ডা দিই। নাইলা রহস্যের সুরে বলল, তা তো বলাই যায়, কিন্তু এত ঘন ঘন ওকে রাতের বেলা আমাদের সাথে থাকতে বলা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? যতই হোক বেচারি নতুন বিয়ে, তোর মতো পোড়া কপাল তো আর তার নয়। স্বামীকে রেখে আর কত রাত আমাদের সঙ্গে থাকবে? দুজনে একসঙ্গে হেসে ফেল। মাহিরার নাস্তানুবুদ মুখটা মানসপটে ভেসে উঠতেই তিনা হাসতে হাসতে বলল, মাহিরা এখানে থাকলে এতক্ষণই লজ্জায় মরেই যেত। আমি বুঝি না ভাই, মেয়ে মানুষ বিয়ের পরও এত লাজুক থাকে কি করে? লাজুক রায় কিন্তু তলে তলে মারাত্মক রোমান্টিক হয়। দুদিন পর দেখবি কুচি কাঁচায় খড় পড়ে গেছে। নাইলা তৃপ্তির হাসি হেসে বলল, ভালোই হবে। তোদের বাচ্চা কাচ্চা এলে আমি কিন্তু আর তোদের কাউকে পাত্তা দিচ্ছি না। সারাক্ষণ ওদের নিয়ে খেলবো, তোদের বিরক্ত করার নতুন নতুন ট্রিক শিখিয়ে যাব। আর তোর বাচ্চা? নাইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে মৃদু ঢোকিলে বলল, সম্ভব না। মুহূর্তে নাইলার ঠোঁট থেকে সবটুকু হাসি মুছিকে জায়গা করে নিল প্রবল বিষণ্ণতা। মনটাই খারাপ হয়ে গেল তিনার। কেন যে অবুঝের মতো ছুড়ে দিল সেই প্রশ্ন। প্রাণচঞ্চল হাস্যোজ্জ্বল নাইলার মুখে এই বিষণ্ণতার ছায়াটা বড্ড বেমানান। মাঝে মধ্যে নাইলার কথা ভেবে কষ্ট হয় তিনার। একটা মানুষ কেন দিনের পর দিন বছরের পর বছর কেবল কষ্টই পেয়ে যাবে? এক আকাশ ভালোবেসে এক বৃষ্টি বিন্দু সমান ভালোবাসাও কি তার প্রাপ্য নয়? তিশার সংশয় মাখা গলে বলল, সারা জীবন একাই কাটিয়ে দিবি? নাইলা আনমনে হেসে বলল, একা কোথায়? আমার জীবনে যখনই ভালো কিছু ঘটে যায় বা খারাপ কিছু, তখন তার কথা মনে পড়ে, তার মুখটা চোখে ভাসে। একা নই তো আমি। এত ভালোবাসা ভালো না নাইলা। নাইলা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, জানি, তাও বাসি। রাতটা পেরিয়ে গিয়ে ভোর এলো নিয়ম মাফিক, রোজ যেমনটা হয় আর কি। ঘুমোতে যাওয়ার আগে নাইলাকে জেগে ধরে বিচিত্র এক ভয়, যদি শিশির ভেজা আর্দ্রতা মুছে যায় মন থেকে। সকালে উঠে যদি মন বলে সে আর ভালোবাসে না শিশিরকে, স্বাভাবিক মানুষ হয়তো সেটাই চায়, যে মানুষটা কখনো নিজের হবার নয়, তাকে মন থেকে মুছে ফেলতেই চায়। সে অর্থে নাইলার মাঝে স্বাভাবিকতার লেশমাত্র নেই। চায় না সে ওই মানুষটাকে ভুলে যেতে, তাকে ঘিরে আবর্তিত মূল্যবান অনুভূতিগুলোকে জঞ্জলি দিতে। তার ঘরে ডুবে বেঁচে থাকতে চাই আজীবন। নাইলার মনে হয় না দূর থেকে ভালোবেসে যাওয়াটা খুব একটা কষ্টের কাজ। এতকাল যখন পেরেছে, বাকি জীবনটাও পারবে অনায়াসে। পারবে না কেবল ভিন্ন কাউকে এই জীবনটার সঙ্গে জড়াতে। মা ইতিমধ্যে বিয়ে নিয়ে জোড়াজুড়ি শুরু করে দিয়েছেন। নাইলা জানে না কতকাল তাকে এড়িয়ে কাটাতে পারবে। একটা পর্যায়ে তাকে বোঝাতেই হবে যে নাইলা কাউকে ভালোবাসতে পারবে না। যদি এই জীবনের সঙ্গে অন্য কাউকে বাধ্য হয়ে জড়িয়ে ফেলে, তবে তা হবে ওই অচেনা মানুষটার প্রতি সব থেকে বড় অন্যায়। সকাল সকাল ছাদে এসেছে নাইলা। এক কোণে মায়ের শখের ফুলের বাগান। গাছের টবে পানি দিতে দিতে আনমনে আকাশের পানে তাকালো। যারা দূর থেকে ভালোবাসে তারা প্রায় উদ্ভট সব কাণ্ড করে। এই যেমন দিনের যে কোনো সময় হুটহাট নিজের মনকে প্রশ্ন করে বসে, আচ্ছা, এখন সে কি করছে? উত্তর মন জানে না, তবুও তারা প্রশ্নটা করে বারংবার। ভাল লাগে, সুখ সুখ অনুভূতি হয়। আজও মনে মনে একই প্রশ্নটা জেগে উঠল। তবে নাইলা স্বপ্নেও ভাবতে পারেনি সঙ্গে সঙ্গেই উত্তরটা নিয়ে ঝড়ের বেগে হাজির হবে তিনা। নাইলা, জলদি নিচে আয়, শিশির ভাইয়া এসেছে। পানির ঝাঁঝরিটা হাত ফসকে পড়ে গেল মাটিতে। সেদিকে মুহূর্তক্ষণের জন্য দৃষ্টিপাত করলো না নাইলা। হতবুদ্ধির মতো বলল, কে এসেছে? তোর শিশির, তাড়াতাড়ি আয়। দরজার ফ্রেম শক্ত করে আঁকড়ে ধরে বসার ঘরের দিকে তীক্ষ্ণ চোখ দুটো আটকে রেখেছে নাইলা। ভেতরে প্রবেশের নামগন্ধ লক্ষ্য করা যাচ্ছে না তার মাঝে। তিনা বিরক্ত ভঙ্গিতে বলল, কি রে, আমরা ভিতরে যাব না? কিয়ৎক্ষণের জন্য ঘরের ভেতর থেকে চোখ না সরিয়ে নাইলা সাবধানী গলেই বলল, না। কিন্তু কেন? তিনা উচ্চস্বরে কুঞ্চিত হয়ে ওঠা নাইলার ভুরু যুগল। কোনোভাবে সে চাইছে না বসার ঘরে বসে থাকা মানুষটা তাদের উপস্থিতি টের পাক। মৃদু ধমক দিয়ে সে বলল, চুপ কর তো, অবস্থাটা বুঝতে দে আগে।
অবস্থা নিঃসন্দেহে সুবিধার ঠেকছে না নাইলার কাছে। তাদের বসার ঘরের সোফায় শান্ত ভঙ্গিতে বসে আছে নীল শার্ট পরিহিত শিশির। তার শান্ত মুখটা দেখে অভিমানে গা জ্বলে যাচ্ছে রীতিমতো। এই স্নিগ্ধ পুরুষকে দূর থেকে দেখেই তার মুগ্ধতার আবেশে জড়াতে অভ্যস্ত নাইলা। কাছে এলেই অনবরত কে জানি বুকের ভেতর হাতুড়ি পেটায়, অন্তরাত্মা পুড়ে হয় ছারখার। তার ঠিকানা শিশির কোথায় খুঁজে পেল এই দ্বিধা দূর হলো দ্রুতই। যেদিন তার স্টুডিওতে জ্যাকেট নিয়ে নাইলা গিয়েছিল সেদিন শিশিরের ড্রাইভার গাড়িতে করে তাকে পৌঁছে দিয়ে যায় বাড়ির সামনে। সেই ড্রাইভারই নিশ্চয়ই বাড়ি চিনে নিয়ে এসেছে তাকে। কিন্তু কেন এসেছে শিশির? বসার ঘরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রবেশ করলো ফরিদা। তার হাতে ট্রেতে চায়ের কাপ আরও কী সব খাবার দাবার। শিশির ভদ্রভাবে বলল, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার ছিল না খালা। ফরিদা আন্তরিক গলায় বলেন, ব্যস্ত হব না আবার? কতদিন পর দেখলাম তোমাকে। দেখো তো এখনো আগের মতো চা বানাতে পারি কি না। ফরিদার হাতের চা তাদের সোসাইটিতে বিখ্যাত ছিল। কোনো আনন্দের ঘটনা ঘটলে ছেলেপিলেরা তাদের বাড়িতে হানা দিত চায়ের তৃষ্ণায়। ফরিদাও প্রফুল্ল মনে সকলের হাতে ধরিয়ে দিতেন চায়ের কাপ। সে চায়ের একানিষ্ঠ ভক্ত ছিল শিশির। ট্রে থেকে চায়ের কাপ তুলে শিশির এক চুমুক দিয়ে তৃপ্ত স্বরে বলল, হুবহু আগের মতো, চায়ের ছদ্মবেশে অমৃত। ফরিদা প্রশংসা পেয়ে বিগলিত হেসে হেসে হঠাৎ দরজার দিকে উকি দিলেন। নাইলা আর তিনা দ্রুত সরে গেল সাবধানে। ফরিদা সংশয় মাখা কণ্ঠে বলেন, ত্রিনা সেই কখন নাইলাকে ডাকতে গেল, এখনো আসছে না কেন কে জানে। শিশির বিভ্রান্ত কণ্ঠে পরিচয় জানতে চাওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ত্রিনা? নাইলার বান্ধবী। তোমাকে কিন্তু আজ দুপুরের আগে ছাড়ছি না বাবা। মনে আছে আমার হাতের মুড়ি ঘন্ট কত ভালোবাসতে? আজ নিজের হাতে তোমার জন্য রান্না করব। আপনি ব্যস্ত হবেন না খালা, মুড়িঘণ্ট অবশ্যই খাবো, কিন্তু আরেকদিন। আজ আপনার কথা বলতে এসেছি। ব্যস্ত হব না মানে? কতদিন পর দেখলাম তোমাকে বলো তো। ফেমাস হয়ে যাওয়ার পর তো আমাদের ভুলেই গেছো, আর কোনো যোগাযোগও রাখলে না। শিশির কাচুমুচ হয়ে লজ্জিত স্বরে বলল, কি যে বলেন খালা। বিভ্রান্তির ছায়া প্রগাঢ়ভাবে ছড়িয়ে পড়েছে নাইলার চোখ মুখ জুড়ে। হচ্ছেটা কি এখানে? হুট করে তাদের বাড়িতে শিশিরের আগমন, মায়ের সঙ্গে খেজুরে আলাপ জুড়ে দেওয়া, কিছুই ভালো ঠেকছে না তার কাছে। তার উপরে তার খোঁজ করার কোনো তাগিদও দেখা যাচ্ছে না শিশিরের মাঝে। মতলব কি ছেলেটার? শিশির ধীরে সুস্থে বলল, আমি কাজ নিয়ে কতটা ব্যস্ত ছিলাম তা হয়তো জানেন। তাছাড়া ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে শিশির বলল, জীবনের ওপর দিয়েও অনেক ঝড় বয়ে যাচ্ছিল। ঝড় সামলাতে সামলাতেই একটা একটা দিন গড়িয়ে কিভাবে বছরের পর বছর পেরিয়ে গেল বুঝে উঠতে পারিনি। গম্ভীর আবহাওয়াটা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে ফরিদা হালকা গলায় বলেন, থাক, মন খারাপ করতে হবে না, আমরা তোমার উপর অতটাও রেগে নেই। শিশির হেসে ফেলে হঠাৎ কৌতূহলী গলায় বলল, খালা, নাইলা কি আপনাকে বলেছে বহু বছর পর কনসার্টে তার সাথে আমার আবারও দেখা হয়েছে? ফরিদা চমকে উঠলেন, সে কি, কবে? প্রায় 4-5 মাস তো হয়েই গেল। নাইলা আমার কনসার্ট দেখতে গিয়েছিল। স্টেজে দাঁড়িয়ে দূর থেকেই ওকে চিনে ফেলি। এখনও আগের মতোই আছে আপনার মেয়েটা। ওপরে ওপরে চাঞ্চল্যের ভাব ধরে বসে থাকে, অথচ ভেতরে ভেতরে মারাত্মক চাপা। আমার কনসার্টে গিয়েও দেখা করার কোনো চেষ্টাই করলো না। দূরে দাঁড়িয়ে কেবল গান শুনে গেল। ভাগ্যিস আমি খেয়াল করে ডেকেছিলাম ব্যাক স্টেজে, না হলে তো কোনোদিন দেখাই হতো না। নাইলা তো মাঝে মধ্যেই কনসার্টে যায়। আমি জিজ্ঞেস করি কোন গায়কের কনসার্টে যাচ্ছিস, বলে তুমি চিনবে না। প্রত্যেকবারই আমার কনসার্টে যায়, আমাকে বলেছে। তবে এর আগে এত মানুষের ভিড়ে আমি তাকে কখনো খেয়াল করিনি বলে দেখা হয়নি। শুনেছো মেয়ের কাণ্ড? আমি নাকি তোমাকে চিনব না? তুমি ঠিকই বলছো বাবা। নায়লা মারাত্মক চাপা স্বভাবের। তার জীবনে কি ঘটে না ঘটে
আমি কিছুই জানতে পারি না। এবার রীতিমতো বিরক্ত হয়ে উঠল নাইলা। এসব কথা শিশির তার মাকে বলছে কেন? মাকে না বলে কনসার্ট দেখতে যাওয়া গুরুতর কোনো অপরাধ বলে তো মনে হয় না তার। শিশির হঠাৎ ভিন্ন প্রসঙ্গ তুলে বলল, খালা, আপনি ফেসবুকে আছেন? না বাবা, নায়লা একবার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, কিন্তু আমি অত শত বুঝি না বলে আর চালাইনি। শিশির হ্যাসূচক মাথা নাড়ল। আশঙ্কিক ফেসবুকের প্রসঙ্গ কেন উঠল ফরিদা বুঝতে না পারল। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তার একমাত্র কন্যাটি বেশ জানে শিশিরের ডিভোর্সের পর তাদের দুজনকে নিয়ে বেশ কিছু ভিত্তিহীন গুঞ্জন ভেসে বেরিয়েছিল। সেসব কিছু ফরিদার দৃষ্টিগোচর হয়েছে কিনা জানতেই শিশিরের এই প্রশ্ন। ফরিদা বিভ্রান্ত গলায় বলেন, হঠাৎ ফেসবুকের কথা জিজ্ঞেস করলে কেন? না, এমনি। পেপার নিশ্চয়ই পড়েন খালা? তা পড়ি। ফরিদার অভিব্যক্তিতে তার বিভ্রান্তি স্পষ্ট। শিশিরের প্রশ্নগুলোতে বড্ড অসংলগ্ন ঠেকছে তার কাছে। তবে সে নিজেই দ্রুত ধোঁয়াশা দূর করে দিয়ে বলল, তাহলে তো জানেনই যারার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, করেছিলাম। খুব খারাপ লেগেছিল। স্পষ্ট মনে আছে নতুন বউকে নিয়ে আমাদের বাসায় এসেছিলে। কি মিষ্টি মেয়ে যারা। না খালা। কি না? যারা আর যাই হোক মিষ্টি মেয়ে না। ধীরে সুস্থে কিন্তু সংক্ষেপে যারার সঙ্গে তার বিরহের প্রকৃত ঘটনা ফরিদার কাছে তুলে ধরল শিশির। যতই তার কথা এগুচ্ছে ততই বিস্ময়ে অভিভূত হচ্ছেন তিনি। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি গল্পটা নাটকীয়, কিন্তু এই নাটকীয় গল্পটাই আমার জীবন। নীরবতায় থমথমে হাওয়া বয়ে গেল চারিদিকে। ফরিদা হতবুদ্ধির মতো থবনে বসে আছেন। এদিকে নাইলা আর তিনা মুখ চাউচাই করছে। একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মস্তিষ্কে। এত কথা শিশির নাইলার মাকে বলছে কেন? শিশির নীরবতা ভঙ্গ করে বলল, আমি যে সম্পূর্ণ নির্দোষ তা বলছি না। দোষ আমারও ছিল। চুপ করে থাকা, সত্যিটা সবার থেকে গোপন করা, দিনের পর দিন অভিনয় করে যাওয়া। কিন্তু আমার মনে হয় না এই দোষের কারণে কারোর ক্ষতি হয়েছে। তার ছেলের হাসি ফুটে উঠল নাইলার ঠোঁটের কোণে। ওই একটা মিথ্যে বিয়ের জন্য অন্য কারোর খুব একটা ক্ষতি না হলো যে তাদের ক্ষতি হয়েছে ভয়ানক। ফরিদা ফিকে একটা হাসি ঠোঁটে ফুটিয়ে তুলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ভালোই ভালোই ওই মিথ্যা সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পেরেছো, এটাই অনেক। কিন্তু শেষ তো এখনো হয়নি খালা। মানে? শিশির আনমনে বলল, আপনি তো শুনলেনই খালা, যারার সাথে আমার বিয়েটা স্রেফ লোক দেখানো সাজানো নাটক ছিল। আমরা শুধু ক্যামেরার সামনে অভিনয় করতাম, বাস্তবে সংসারও করিনি। প্রথম দিকে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করতাম, কবে এই অসুস্থ সম্পর্কটা থেকে মুক্তি মিলবে। পরে অবশ্য সেই প্রশ্ন আর কখনো মনে জেগে ওঠেনি। সত্যটা গায়ে সয়ে গিয়েছিল। 5 বছর পর হঠাৎ যখন যারা ডিভোর্সের প্রস্তাব দিল, তখন নতুন করে আশার আলো খুঁজে পেলাম। নতুন জীবনের স্বপ্ন দেখলাম, যে জীবনে আমি একা, আর কেউ থাকবে না। বিয়ে শব্দটার অর্থই আমার কাছে কেবল সাজানো নাটক। জেনে শুনে সেই সাজানো নাটকে দ্বিতীয়বারের মতো জড়ানোর কোনো মানে হয় না। গোটা জীবনটা যেন চোখে ফুটে উঠছে শিশিরের। অতীতে সেই হতাশা আর ক্লান্তিমাখা দিনগুলো বুক চিরে বের করে আনছে প্রবল একটা দীর্ঘশ্বাস। তবে শিশির দ্রুতই সে ঘর থেকে বেরিয়ে এসে যথাসম্ভব সাবলীলভাবে বলল ভয়ঙ্কর কথাটি, কিন্তু আমি আবারও জড়াতে চাচ্ছি। বিয়ে শব্দটাকে নতুনভাবে চিনতে চাচ্ছি, যদি আপনার দয়া হয় খালা। বিভ্রান্তিতে কম্পিত কণ্ঠে ফরিদা বলেন। আমার আরও একটি ভয়ঙ্কর কথা শোনা গেল শিশিরের কণ্ঠে, আমি আপনার কাছ থেকে নাইলাকে চাচ্ছি, বিয়ে করতে চাই তাকে। দরজার ফ্রেমটা নাইলা এত শক্ত করে চেপে ধরেছে যে তার আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। হৃদয় স্পন্দিত হচ্ছে না, চোখে পলক পড়ছে না, এমনকি চোখের কোণ বেয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়ছে না। বিস্ময় এতটাও ভয়ানক হতে পারে, এমন সর্বনাশা বিস্ময় মানুষ সহ্য করে কি করে, তার তো সেই ক্ষমতাই নেই। বিস্মিত ফরিদা নিজেকে সামলে নিয়ে শুকনো গলায় বলেন, পৃথিবীতে এত মেয়ে থাকতে নাইলাকেই চাই কেন? কিছু মনে না করলে একটা কথা বলি খালা। বলো। দরজার বাইরে আড়ি পেতে নাইলা আমাদের কথা শুনছে।
উত্তরটা তাকেই দিয়ে আসি। কিছুক্ষণ আগে যে জায়গায় দাঁড়িয়ে হতাশাগ্রস্তভাবে শিশিরের কথা ভাবছিল, সেই মুহূর্তে ঠিক সেখানেই সেই মানুষটার সঙ্গে দাঁড়িয়ে আছে নাইলা। রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। পা দুটোর অত শক্তি নেই তাকে সোজা দাঁড় করিয়ে রাখবার। চোখ দুটো তার আটকে আছে মাটির দিকে। সেই চোখে বারবার জমছে নোনা জল। তার এত এত বছরের আকাঙ্ক্ষা, প্রতীক্ষা, প্রগাঢ় ভালোবাসায় ডুব দেওয়া কোনো কিছুই বৃথা যায়নি তাহলে। যখন থেকে মস্তিষ্কে পরিপক্কতা এসেছে তখন থেকে আজ অবধি কেবল একটা মানুষকেই চেয়েছে সে, তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। জীবন এক পর্যায়ে তাকে বুঝিয়েছে তার ভালোবাসা পূর্ণতা পাবার নয়, তবুও সে কেবল ভালোবেসেই গেছে, পূর্ণতার আশাই নয়, কোনো কিছুর আশাতেই নয়। মানুষকে প্রকৃত ভালোবাসার পিছনে কি সত্যি কোনো কারণ থাকে? অভিমানে শেষ হয়ে যাচ্ছে নাইলা। শিশির আশঙ্কিক তার জীবনে এসে জীবনটাকে চিরতরে বদলে দিয়েছে বলে অভিমান, সেই জীবন থেকে হুট করে অদৃশ্য হয়ে গেছে বলে অভিমান, তাকে প্রতিজ্ঞা করেও অন্য কাউকে নিয়ে জীবনসঙ্গী করেছে বলে অভিমান, তার অভিমান থেকে কখনো সরে যায়নি বলে অভিমান, শেষের উত্তপ্ত বাক্য বিনিময় তাকে বোঝেনি বলে অভিমান। অভিমানে রুক্ষ হয়ে নাইলা বলল, এসব কি হচ্ছে? দুহাত বুকের কাছে ভাঁজ করে শিশির আকাশের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, তোমার ওয়াইল্ডেস্ট স্বপ্নটা সত্যি হচ্ছে। নাইলা বিস্মিত দৃষ্টিতে তাকালো তার দিকে। আরে তোমার স্বপ্ন ছিল না একদিন সব সত্যিকে মিথ্যা প্রমাণ করে, সব বাধা অতিক্রম করে আমি এসে খালার কাছ থেকে তোমাকে চেয়ে নেব? এটাই তো সত্যি হলো। নাইলা বিস্ময়ে খাবি খেয়ে বলল, তুমি কিভাবে জানলে সেই স্বপ্নের কথা? ইনস্টাগ্রামে শিশির গ্যালাক্সি পেজটা তো তোমারই না? হ্যাঁ, তুমি জানলে কি করে? কি ভেবেছো এতটুকু জানার ক্ষমতা আমার নেই?